সুন্দরগড় জঙ্গলে টোনা তার স্ত্রী টুনি এবং তার একমাত্র ছানা টুনটুনকে নিয়ে বাস করত। টোনা সামান্য কলা ব্যবসায়ী ছিল। সে কলা বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে কোনো রকমে তাদের সংসার চালাতো। কি গো, তোমার কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছো যে? আজ তাহলে ভালো বেচা কেনা হয়নি? সব কলাই বিক্রি হয়েছে, কিন্তু তুমি তো জানো আমি শহরের ব্যবসায়ীদের কাছ থেকে কলা কিনে এনে বিক্রি করি, আর এতে অনেক খরচ হয়ে যায়। সেই হিসেবে কলা বিক্রি করে তেমন লাভ হচ্ছে না গো। যদি নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করতে হতো তাহলে ভালোই লাভ হতো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করলে তাহলে আর শহরে যেতে হতো না, আর খরচও কম পড়তো। শোনো, বলছি কি, আমাদের বাড়ির পাশে যে ছোট্ট জমিটা পড়ে আছে, তুমি বরং ওখানেই কলা চাষ করো। কি বলছো টুনি? কলা চাষ করব? তাহলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবো টুনি? হ্যাঁ গো, বলছি কোনো চিন্তা করো না, আমার কাছে জমানো কিছু টাকা আছে। তুমি না হয় তাই দিয়ে কিছু কলা গাছের চারা কিনে এনো আর চারাগুলো জমিতে রোপণ করো, কেমন? টোনা আর টুনি যখন এসব কথা বলছিল তখন সেখানে তাদের মেয়ে টুনটুন চলে আসে। বাবা, ও বাবা, তুমি কলা চাষ করবে? কি মজা, কি মজা, আমি কলা খাবো। আরে আমার টুনটুন মাঝে, হ্যাঁ মা, অবশ্যই খাবি। তুই তো আমার লক্ষ্মী মা। বাবা, ও বাবা, তুমি আমাকে একটা নতুন জামা কিনে দেবে বাবা? আচ্ছা মা, কিনে দেব। এবার তুমি স্কুলে যাও, এবার কিন্তু প্রথম হতে হবে, তবেই কিন্তু জামা কিনে দিব। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন তাহলে আমি স্কুলে যাই। এভাবেই তাদের তিনজনের দিন কাটছিল। এরপর টোনা তার স্ত্রীর কথা মতো তাদের জমানো টাকা আর কিছু টাকা লোন নিয়ে তার জমিতে কলার গাছ রোপণ করে আর দিনরাত পরিশ্রম করে কলা গাছের যত্ন নিতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর কলা গাছগুলো বড় হয়ে যায় আর কলা গাছগুলোতে কলা ধরে। দেখেছো গো টুনি, কলার ফলন কত ভালো হয়েছে। আমাদের আর কোনো চিন্তা থাকবে না, আমাদের অভাবও থাকবে না, আমরা অনেক ভালো থাকবো গো। হ্যাঁ গো, ঠিকই বলেছ, এবার আমরা অনেক ভালো থাকবো। আর যেসব গাছের কলা পেকেছে তা নিয়ে বাজারে চলে যাও। এরপর টোনা পাকা কলাগুলো নিয়ে বাজারে চলে যায় আর খুব তাড়াতাড়ি সব কলা বিক্রি হয়ে যায়। দেখেছো গো, আজ আমি কত টাকা পেয়েছি। আজ নিজের জমিতে চাষ করেছি বিধায় এত টাকা লাভ করতে পেরেছি। টুনি, আমার খুব খিদে পেয়েছে গো, চলো আমায় খেতে দিবে। আচ্ছা, তুমি ঘরে চলো, তোমায় আমি খেতে দিচ্ছি। এরপর তারা খেতে বসে আর এভাবেই তাদের ভালো দিন কাটছিল। একদিন হঠাৎই ওই বনে অনেক ঝড় বৃষ্টি হয় আর বনের অনেক ক্ষতি হয়। ঝড় বৃষ্টি কমে যাওয়ার পর টোনা যখন তাদের জমিতে যায় সেখানে গিয়ে টোনা হতাশ হয়ে যায়, কেননা তার জমির সব কলা গাছ ভেঙে পড়েছিল। হায় উপরওয়ালা, আমার একই সর্বনাশ হয়ে গেল। সব কলা গাছগুলো তো ভেঙে গেছে, আর এসব কলা গাছের কলাগুলো তো নষ্ট হয়ে গেছে। হে উপরওয়ালা, এখন আমি কি করব আর কিভাবেই বা সংসার চালাবো? আর বাসায় গিয়েই বা কি বলবো? আমার কি হয়ে গেল, আর আমার এত কষ্ট সব বিফলে গেল। এসব বলে টোনা কাঁদতে কাঁদতে তার বাসায় চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। এসব ঘটনায় টোনার সংসারে অনেক অভাব দেখা দেয়। ও মা, আমার অনেক খিদে পেয়েছে মা, অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না গো। খিদেতে যে পেটটা খুব ব্যথা করছে, কিছু খাবার খেতে দাও না মা। মারে, ঘরে যে কোনো খাবার নেই আর তোর বাবার তো কোনো রোজগারও নেই, কি করে তোকে খাবার দেই মা? কি গো, তুমি কি দেখছো আমাদের ছানাটা খাবারের জন্য কিভাবে কাঁদছে? কি করব বলো টুনি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না গো। এ কথা বলে টোনা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর যেতে যেতেই মনের অজান্তে অন্য একটা জঙ্গলে চলে আসে। কি ব্যাপার, এটা আমি কোথায় চলে এলাম? এ তো দেখি দক্ষিণের জঙ্গল। কখন যে মনের ভুলে এখানে চলে এসেছি
বুঝতেই পারিনি। এসব কথা বলতেই টোনার কানে কিছু আওয়াজ ভেসে আসে, আর টোনা সেই আওয়াজ অনুসরণ করে যেতে থাকে। আর হঠাৎই দেখতে পায় এক ঈগল তান্ত্রিক এক পাখির রানীকে খাঁচায় বন্দি করে কি জানি একগুলো মন্ত্র পড়ছে। মনে হচ্ছে ওই শয়তান তান্ত্রিক পাখির রানীকে আটকে রেখেছে। ওই পাখির রানীকে আমার সাহায্য করা উচিত। এই বলে টোনা একটি বড় লাঠি নিয়ে তান্ত্রিকের কাছে চলে যায় আর তাকে লাঠি দিয়ে মারতে থাকে। আর মার খেতে খেতে তান্ত্রিক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এরপর টোনা পাখির রানীকে মুক্ত করে। তুমি সত্যি খুব ভালো গো। আজ তুমি যদি আমাকে সাহায্য না করতে, ওই তান্ত্রিক আমাকে বলি দিয়ে দিত। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব। তা তুমি এই জঙ্গলে কেন এসেছো? আসলে আমি অনেক চিন্তায় ছিলাম, তাই কখন যে জঙ্গলের ভিতরে চলে এসেছি তা বুঝতেই পারিনি। আমার বাসা পাশের জঙ্গলেই। এরপর টোনা তার সব কষ্টের কথা পাখির রানীকে খুলে বলে, আর পাখির রানী এসব শুনে অনেক কষ্ট পায়। তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমাকে সাহায্য করব। কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার সাহায্য করতে পারলে আমার অনেক ভালো লাগবে। এরপর পাখির রানী টোনাকে একটা বীজ দেয়। শোনো, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা একটা জাদুর বীজ। এই জাদুর বীজ তুমি তোমার বাসার আঙ্গিনায় রোপণ করবে, আর এই বীজটা দিয়ে তুমি তোমার সব সমস্যা সমাধান করতে পারবে। এসব বলে পাখির রানী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর বীজটি নিয়ে টোনা বাসায় চলে যায়। কি গো, তুমি এখন ফিরলে? তোমার হাতে ওটা কি গো? খাবার নিয়ে এসেছো নাকি? না গো টুনি, আমি কোনো খাবার আনিনি, কিন্তু এটা আমি একটা জাদুই বীজ নিয়ে এসেছি। তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে, আর বীজটি তাদের আঙ্গিনায় রোপণ করে। আর হঠাৎই বীজটি রোপণ করার সাথে সাথে সেখানে একটি বড় কলা গাছ হয়, আর সেই কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরা ছিল। এ দেখে টোনা ও তার স্ত্রী ভীষণ অবাক হয়ে যায়। কি গো, এসব কি দেখছি গো? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরে আছে, এটাও কি সম্ভব? হ্যাঁ গো, এজন্যই তো পাখির রানী বলেছিল এটা একটা জাদুই অদ্ভুত বীজ। না হলে কি আর এমন হতো বলো? সত্যি এই গাছ তো বড়ই অদ্ভুত। টোনা আর টুনির এসব কথা শুনে সেখানে টুনটুন চলে আসে, আর কলা গাছে তো ডালিম দেখে টুনটুনও ভীষণ খুশি হয়। মা মা, ও মা, কলা গাছে ডালিম ধরেছে, আমি খাবো মা, আমাকে একটা ডালিম পেড়ে দাও না মা। আচ্ছা মা, দাঁড়া দাঁড়া, আমি ডালিম ছিঁড়ে দিচ্ছি, আর দেখি ডালিমগুলো ভালো কিনা। এরপর টুনি গাছ থেকে একটা ডালিম ছিঁড়ে নেয়, আর ফেটে দেখে আরো অবাক করা কাণ্ড। কেননা ডালিমের ভিতরে দানাগুলো ছিল হীরের। তা দেখে টুনি, হ্যাঁ গো শুনছো, এ কি অবাক করা কাণ্ড! ডালিমের ভেতরে দানাগুলো তো হীরের। এই সব পাখি রানীর জাদুর খেলা গো। আর থেকে আমরা অনেক ভালো থাকবো, আমাদের আর অভাব থাকবে না গো। আমার যে খুব খুশি লাগছে। এরপর টোনা ডালিমের ভেতরের সব হীরের দানাগুলো বিক্রি করে অনেক টাকা পায়, আর অনেক লাভবান হয়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ডিম নিয়ে যাও গো ডিম, আমার মুরগির বড় বড় ডিম। এসো এসো, ডিম নিয়ে যাও। কে বললি বড় বড় ডিম? তাহলে দে তো দে, আমাকে দুহালা দে। হ্যাঁ, আমাকেও দুহালা দিস। এই নাও গো তোমাদের সবার ডিম। সত্যি রে, তোর আজকের মুরগির ডিমগুলো কিন্তু বেশ বড়। এই নে, ধর টাকা। এই ডিম নিয়ে যান ডিম। দাদা দিদিরা, মাসি পিসি, আসুন আসুন, ডিম নিয়ে যান ডিম। এই হলো টুনি। সে তার স্বামী টোনাকে নিয়ে বসবাস করে। তারা অনেক কষ্টেই দিন কাটাতো, কিন্তু কাকতালীয় ভাবে তারা একদিন একটা মুরগিকে কুড়িয়ে পায়। সে মুরগিটা রোজ রোজ অনেকগুলো করে ডিম দিত, আর সে মুরগির ডিম বিক্রি করে তাদের দিন বেশ ভালোই কাটছিল। তাদের মুরগি তাদের ভাগ্য বদলে দেওয়ার কারণে তারা দুজন মিলে তাদের মুরগির নাম রাখে সোনা। হ্যাঁ রে সোনা, তুই কি আজকে ডিম দিয়েছিস?
হ্যাঁ মালকিন, আমি ডিম দিয়েছি, কিন্তু আজকে আমার ডিম দিতে খুব কষ্ট হয়েছে। মনে হচ্ছে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। এইসব তুই কি বলছিস কি সোনা? চল চল, আজকে আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চল। কি গো, কার আবার কি হলো? তুমি আবার কাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলছো বলো তো? দেখো না গো, সোনাটার নাকি শরীর একদম ভালো না, তাই আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব ভাবছি। কি বলছো কি? সোনার কিনা শরীর খারাপ? তাহলে তো আর এক মুহূর্ত দেরি করা যাবে না। চলো চলো, আমিও যাচ্ছি তোমাদের সাথে। সোনা আর টনি মিলে তাদের প্রিয় মুরগিটাকে নিয়ে হাসপাতালে যায়। এরপর ডাক্তার মুরগিটাকে পরীক্ষা করে বলে, আপনাদের মুরগির কোনো রোগবালাই হয়নি। আসলে তার অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, আর বয়সের ভারেই তার এমন অবস্থা হয়েছে। সে দুর্বল হয়ে গিয়েছে। তবুও আমি বেশ কিছু ঔষধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়ে গিয়ে মুরগিটাকে খাওয়ালেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার বাবু, তাই হবে। এরপর টোনা আর টনি ঔষধ আর মুরগিটাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর এইভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এদিকে মুরগিটার বয়স বাড়ার কারণে সে আর ডিম দিতে পারে না। টনি, আমি বলছি কি, আমাদের মুরগিটা তো আর আগের মতো করে ডিম দিতে পারে না বলো। আমার মনে হচ্ছে আমাদের এখন সোনাকে মুক্ত করে দেওয়া উচিত। আমি বলি কি, সোনাকে রেখে তুমি বরং নতুন আরেকটা মুরগি কিনে নিয়ে এসো। না না, নতুন একটা মুরগি কিনে আনলে আমাদের সোনা আমাদের ওপর মন খারাপ করতে পারে। ও ভাবতে পারে ও এখন ডিম দিতে পারছে না বলে আমরা ওকে অবহেলা করছি। তাই আমরা একটা মুরগি না কিনে বরং হাঁস কিনে নিয়ে আসি। ঠিক আছে টোনা, তুমি তাহলে যাও। এরপর টোনা টুনির কথা মতো বাজারে চলে যায় আর সেখান থেকে একটা হাঁস নিয়ে বাড়িতে ফিরে আসে। সোনা, তোর যে এখন মুক্ত হয়ে চলার দিন চলে এসেছে। আমরা চাই না তুই আর এরকম বন্দি জীবন কাটাস। তাই এখন তোর যেখানে ইচ্ছা তুই সেখানেই যেতে পারিস। আমি তোকে মুক্ত করে দিলাম। তোকে যেতে দিতে আমার যে বড্ড কষ্ট হচ্ছে সোনা, কিন্তু কি আর করার, তোর ভালোর জন্য আমাদের যে এটা মেনে নিতেই হবে। তোমাদের জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। বয়সের ভারে আমার শরীর খুব দুর্বল, আমি যখন তখন মারা যেতে পারি। তাই আমিও চাই না তোমাদের সামনে আমি মারা যাই। তোমরা অনেক ভালো থেকো, এবারে আমি চলে যাই। সোনা টোনা আর টুনিকে বিদায় জানিয়ে গহীন জঙ্গলে চলে আসে। আর এইদিকে একটা ঈগল, যাক বাবা, কোন রকমে আমার ঘরটা তো বানানো হলো। এবার শুধু কোন রকমে খাবার খুঁজে আনতে হবে, আর এমন ভাবে আমাকে খাবার আনতে হবে যাতে করে আর 10 দিন আমার খাবার নিয়ে কোনো চিন্তা না থাকে। ঈগল তার কথা শেষ করে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। আহা, বাইরের জগৎটা যে এত সুন্দর আমি তো আগে কখনোই ভাবতে পারিনি। আজ সারাদিন আমার ভীষণ ভালো লেগেছে, আমি তো অনেক মজা করেছি। একে এদিকে তো রাতও হয়ে এসেছে। রাতের বেলায় তো আমাকে নিরাপদ একটা আশ্রয় খুঁজতে হবে, নইলে যে আমি জন্তু জানোয়ারের পেটে চলে যাব। আর আজ রাতটাই হবে আমার জীবনের শেষ রাত। সোনা নিজেকে বাঁচাতে এদিক সেদিক ছুটতে থাকে, আর ছুটতে ছুটতে সে এক পর্যায়ে ঈগলের কলার বাড়ির সামনে চলে আসে। ও মা, এত সুন্দর একটা কলার বাড়ি, আমার সামনে তো দেখছি একটা পুকুরও আছে, কিন্তু আশেপাশে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে কেউ এই বাড়িটা করে এখান থেকে চলে গেছে। যাক, বাড়িতে থাকা আমার জন্য খুব ভালো হইলো, আমি এখানে আরামে বিশ্রাম নিতে পারবো। সোনা এইদিক সেদিক আর না তাকিয়ে সে কলার বাড়িতে ঢুকে পড়ে। সে নিশ্চিন্তে ওই বাড়িতে ঘুমিয়ে পড়ে। আর এইদিকে ঈগল তো রাতে বেরিয়ে রাস্তা খুঁজে না পেয়ে এদিক সেদিক ছুটতে থাকে। বুঝতে পেরেছি, আজ রাতটা আমাকে এই গাছের উপরেই থাকতে হবে। কাল সারাদিন খাবার খুঁজে তবেই বাড়িতে ফিরবো আমি। ঈগলও গাছের ডালে ঘুমিয়ে পড়ে। এদিকে মুরগির গন্ধ পেয়ে ঈগল সেই কলা বাড়িতে চলে আসে। এখানে তো আমি মুরগির গন্ধ পাচ্ছি, তার মানে কি এই কলার বাড়িতে মুরগি আছে? মুরগিটি শিয়ালের কথা শুনে প্রথমে ভয় পেয়ে যায়, তারপর বুদ্ধি খাটিয়ে নিজের কণ্ঠ মোটা করে বলে, এই এই কেড়ে কেড়ে আমার ঘরের সামনে, আমি এখন মুরগি খাচ্ছি। আমি হলাম বাঘ। কার কার এত বড় সাহস যে বাঘের খাবারের সময় বিরক্ত করে? আমি এক্ষুনি তার মুন্ডু চিবিয়ে খাবো, এই আমি বলে দিলাম। ওরে বাপরে বাপ, শিয়াল, তুই প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি এখান থেকে পালা, ভেতরে যে তোর জম বসে আছে, পালা। শিয়াল ভয় পেয়ে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। আর মুরগিটা এসব কিছু বুঝতে পেরে হাসতে থাকে। এভাবে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর ঈগলও তার বাড়িতে ফিরে আসে।
কে কি কে কে রে তুই? তুই আমার বাড়িতে কোন সাহসে ঢুকেছিস বলতো? দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে কিছু করো না, আমি যে বিপদে পড়ে এখানে এসেছি। এরপর সোনা তার জীবনে ঘটে যাওয়ার সব কথা ঈগলকে খুলে বলে। সব শুনে ঈগলের মনে অনেক মায়া হয়। নেহাতি তোর সব কথা শুনে আমার বড্ড মায়া হলো, তাই তো আমি তোকে এখানে থাকতে দিলাম। কিন্তু তুই খুব দ্রুত তোর জন্য একটা বাড়ি বানিয়ে নিবি, বুঝতে পেরেছিস? ঈগলের কথায় সোনা রাজি হয়ে যায়। এরপর সোনা বাহিরে বেরিয়ে আসে। সে পুরো জঙ্গল ঘুরে নিজের জন্য খাবার জোগাড় করে আর তা খেতে থাকে। সে ঈগলের জন্য খাবার খুঁজে কলার বাড়িতে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। না না, এবারে খাবারগুলো খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো তো। তুই কিনা আমার জন্য খাবার নিয়ে এসেছিস, তোকে অনেক অনেক ধন্যবাদ রে, তুই আমার জন্য খাবার খুঁজে নিয়ে এসেছিস। তারা দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এমন সময় বড় একটা সাপ ঈগলকে দংশন করার জন্য চলে আসে, আর সেটা সোনা দেখতে পায়। একে একে ওই সাপটাতে ঈগলকে দংশন করতে যাচ্ছে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। মর বলছে, মর, তুই কিনা আমার মালিককে খেতে এসেছিস, মর মর, তুই মর। সোনা সাপটিকে মারতে মারতে মেরে ফেলে, আর তা দেখে ঈগলটি সোনাকে করুণা সুরে বলে, জানিস তো, মনে মনে আমি ঠিক করেছিলাম আমি তোকে খেয়ে ফেলবো, আর তুই কিনা অবশেষে আমারই প্রাণ বাঁচালি। আমি তোকে আর খাবো না রে। এর প্রতিদান স্বরূপ আমি তোকে আমার এই কলার বাড়িতেই আজ থেকে লালন পালন করবো রে। তুই যতদিন বেঁচে থাকবি আমার সাথে এই কলার বাড়িতেই হাসি খুশি থাকবি রে। ধন্যবাদ গো ঈগল, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর থেকে সেই ঈগলটি সোনাকে নিয়ে কলার বাড়িতে হাসি খুশিতে থাকতে লাগে। দূরের এক বনে মিনু টুনটুনি আর তার মেয়ে টুনি বাস করত। তারা যে বনে বাস করত সেই বনের সবাই ছিল অনেক উঁচু বংশের আর অনেক বড় লোক। শুধু মিনু টুনটুনি ছিল নিচু বংশের আর খুবই গরিব। টুনিমা, তুই একটু বাসায় থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। এরপর মিনু ঘর থেকে বের হয় আর মনে মনে বলে, হে উপরওয়ালা, আজকে যে আমি কার ঘরে খাবার পাবো সেটা তুমিই ভালো জানো। মিনু নিচু বংশের হওয়ার কারণে কেউ তাকে কাজ দিতে চাইতো না, তাই সে ভিক্ষে করে যা পেত তাই দিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। একদিন মিনু রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় কণিকা কাকের সাথে দেখা হয়। হে উপরওয়ালা, আমি আজ কার মুখ দেখলাম, আজকের দিনটা না জানি কি অমঙ্গলের মধ্য দিয়ে যায়। হ্যাঁ রে মুখপুরি, এই সময় তোকে এই রাস্তা দিয়ে আসতে হলো কেন দিদি, কেন? আমি আবার কি করলাম? আমি তো শুধু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ছি ছি, তোকে দেখে তো আমার শরীরটা কেমন জানি করছে। আমি একটা শুভ কাজে যাচ্ছিলাম, তোকে দেখে তো অপবিত্র হয়ে গেলাম। হায়রে হায়রে। সে কি দিদি, তুমি আবার অপবিত্র হলে কি করে? তোর ওই মুখ দেখে আমি অপবিত্র হয়ে গেলাম। সে কি দিদি, তুমি এসব কি বলছো? কেউ কারো মুখ দেখলে কি করে অপবিত্র হয়? আমি তো কোনো অপবিত্র জিনিস নই, আর আমি তো তোমাকে স্পর্শও করিনি, তাহলে তুমি কি করে অপবিত্র হলে? তুই কার সঙ্গে কথা বলছিস সেটা কি তোর মনে আছে? একটা নিচু বংশের মেয়ে হয়ে তুই আবার আমার সঙ্গে কথা বলছিস? হতভাগী কোথাকার, কপাল পড়ি, যা এখান থেকে, যা, চলে যা বলছি, চলে যা। এই বলে কণিকা চলে যায়। এইভাবে মিনুকে আর তার মেয়েকে বনের সব উঁচু জাতের পাখিরা অপমান করত। এভাবেই তাদের মামের দিন কাটছিল। একদিন মিনু টুনির জন্য কচু পাতায় করে খাবার নিয়ে আসে। মা, তুমি রোজ রোজ এই কচু পাতায় করে আমাকে কেন খাবার দাও বলো তো? আমার যে কচু পাতায় খেতে একটুও ভালো লাগে না। বনের সবাই কত সুন্দর সুন্দর প্লেটে খাবার খায়, আমার তো খুব ইচ্ছা হয় মা, তুমি কেন আমাকে প্লেটে খাবার না দিয়ে এই কচু পাতায় খাবার দাও মা। মারে, তুই এখনো অনেক ছোট, তুই এসবের কিছুই বুঝবি না। তুই আগে বড় হ, তারপর বুঝবি। এখন বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে তোরে মা। একদিন টুনি নদীর পাড়ে বসেছিল। এমন সময় টুনি দেখতে পায় কিছু পাখির বাচ্চা খেলা করছে। টুনি তাদের খেলতে দেখে সেখানে যায় আর তাদেরকে বলে, শালু দিদি, শালু দিদি, আমাকে তোমার সাথে খেলা নাও না, আমিও তোমাদের সাথে খেলতে চাই।
কি কি বললি তুই? তুই আমার নাম ধরে ডাকলি? তোর এত বড় সাহস! তুই একটা অপবিত্র ছোট লোকের বাচ্চা হয়ে আমার নাম ধরে ডাকিস? হ্যাঁ রে, তুই আমাদের মতো উঁচু বংশের সাথে খেলতে চাস? কেন খেলতে পারবো না? আর তোমরা আমার সাথে এমন করো কেন বলো তো? কিসের ছোট বংশ, কিসের উঁচু বংশ? আমরা তো সবাই এক জাতি, আর সে জাতি হলো পাখি, তাই না? না না, আমরা এক জাতি না। তুই জানিস না আমাদের কত বড় বড় বাড়ি আর ছোট্ট একটা করে ঘর, আর তোরা তো কচু পাতায় খাবার খাস, আর আমরা অনেক অনেক সুন্দর প্লেটে খাবার খাই, বুঝেছিস? তুই ওদের সাথে কথা বলে কি অপবিত্র হতে চাস নাকি? এই, তুই যা তো এখন এখান থেকে, চলে যা বলছি। এইভাবে অপমান করে তারা টুনিকে তাড়িয়ে দেয়। টুনি সেখান থেকে কান্না করতে করতে তার মায়ের কাছে আসে। কিরে মা, তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? বল আমাকে। মা, ওরা আমাকে খেলায় নেয়নি মা, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। আর ওরা কি বলেছে জানো? আমরা নাকি কচু পাতায় খাবার খাই, আর ওদের অনেক বড় বড় ইটের বাড়ি আছে, আর আমাদের নাকি একটা ছোট্ট করে ঘর। সেজন্য ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে মা, আমার খুব কষ্ট হচ্ছে। আরে পাগলি মেয়ে আমার, এই জন্য কান্না করছিস? কান্না করে না মা আমার। হ্যাঁ মা, আমি আর কান্না করবো না যদি তুমি ওদের মতো আমাকে ইটের বাড়ি আর সুন্দর প্লেটে খাবার খেতে দাও। মিনু টুনির এ কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। মারে, আমরা তো এক বেলাই খেতে পারি না, আবার অত বড় বাড়ি। এসব মিথ্যে স্বপ্ন দেখা বাদ দে মা। আর তুই তো দেখিস ওরা সবাই আমাকে কত অপমান করে, কিন্তু আমি কি কখনো কেঁদেছি? একদম কাঁদবি না, বুঝতে পেরেছিস? আমাকে কি কখনো কাঁদতে দেখেছিস বলতো? না মা, আমি তো তোমাকে কখনো কাঁদতে দেখিনি। তাহলে ওদের কথায় তুই কাঁদছিস কেন? তুই বড় হচ্ছিস, এখন তোকে এই সব কিছুর সাথে অভ্যস্ত হবে, বুঝেছিস? এভাবে মিনু তার মেয়ে টুনিকে বোঝায়, আর টুনি তার কান্না বন্ধ করে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। দেখতে দেখতে হঠাৎই একদিন মিনু টুনটুনি খুব অসুস্থ হয়ে যায়। ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তেই থাকে, আর এক পর্যায়ে সে মারা যায়। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো মা? হে উপরওয়ালা, তুমি এটা কিভাবে করতে পারলে? এই বলে টুনি কান্না করে। মিনুর নিচু বংশের হওয়ার কারণে তার মৃত্যুতে তাকে দেখতে কেউ আসে না। মিনুর সৎকার করার মতো টুনির কাছে কোনো জিনিসপত্র ছিল না, তাই টুনি তার মায়ের সৎকারের জিনিসপত্র নেওয়ার জন্য কণিকা কাকের কাছে যায়। মাসিমা, ও মাসিমা, আমার মা মারা গেছে, কিন্তু আমার কাছে মায়ের সৎকার করার মতো কিচ্ছু নেই। আমাকে একটু সাহায্য করো না মাসিমা, একটু দয়া করো। ইস, কি শখ একেবারে! তোরা তো নিচু জাত, তার উপর আবার সৎকার। যা এখান থেকে, আমার বাড়িটা অপবিত্র হয়ে গেল। যা গিয়ে তোর মাকে মাটিতে পুঁতে রাখ, যত সব। এই বলে কণিকা টুনিকে তাড়িয়ে দেয়। টুনি সেখান থেকে প্রায় বনের সবার বাড়িতে যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তাই টুনি নিরুপায় হয়ে তার মাকে মাটিতে পুঁতে রাখে। মিনুর মৃত্যুর পর টুনি একেবারে অসহায় হয়ে পড়ে। চুকুমিশো, এই কয়টা টাকা দিয়ে আমাকে কিছু খাবার দাও তো, আমার যে খুব খিদে পেয়েছে। ওখানে নিচে রাখ, আমি তোর হাতে টাকা নেব না, তুই তো নিচু বংশের। কিছুক্ষণ পর যজ্ঞ কাক কচু পাতায় করে কিছু খাবার এনে নিচে রাখে। কি ব্যাপার মিশো, তুমি আমাকে কচু পাতায় কেন খেতে দিলে? তুমি তো সবাইকে অনেক সুন্দর প্লেটে করে খাবার দিচ্ছ, তাহলে আমাকে কচু পাতায় কেন দিলে? আমি খাবো না কচু পাতায়, আমাকে সুন্দর প্লেটে খেতে দাও। আমিও তো তোমাকে টাকা দিয়েছি, তাহলে আমাকে কেন দেবে না? শোন, তোকে আমি কচু পাতায় খেতে দিয়েছি, এটাই তোর ভাগ্য। বেশি কথা বললে মাটিতে খেতে দেব কিন্তু। কেন তুমি আমাকে মাটিতে খেতে দেবে কেন? এখানে তো সবাই টাকা দিয়ে খাচ্ছে, আমিও তো টাকা দিয়ে খাচ্ছি, তাই তুমি আমাকে সুন্দর প্লেটে খেতে দেবে? টুনির এসব কথা শুনে যজ্ঞ কাকের ভীষণ রাগ হয়, আর যজ্ঞ কাক একটা লাঠি নিয়ে টুনিকে মারতে থাকে, আর মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। টুনি মার খেয়ে নদীর পাড়ে বসে কান্না করতে থাকে। মা, তুমি আমাকে কোথায় রেখে গেলে? তুমি আমাকে তুলে নাও না মা, আমিও তোমার কাছে যাব। আমি যে আর এখানে থাকতে পারছি না মা, আমাকে নিচু জাত বলে সবাই কত অপমান করছে, আমি যে আর থাকতে পারছি না মা। এই বলে টুনি অনেক কান্না করে। এমন সময় সেখানে একটা জলপরি চলে আসে। টুনির সব কথা শুনে টুনিকে একটা সোনার জাদুর কচু পাতার প্লেট দেয়। তুমি এই সোনার জাদুর কচু পাতার কাছে যা চাইবে তাই পাবে।
বুঝেছো? এই বলে পরি সেখান থেকে চলে যায়। আর টুনি সেই কচু পাতার সোনার থালাটি বাড়িতে নিয়ে গিয়ে বলে, এই যে সোনার জাদুর থালা, তুমি আমার বাড়িটা এই বনের সব থেকে উঁচু বাড়িতে পরিণত করো আর অনেক সুন্দর করে সাজিয়ে তোলো। টুনির এ কথা শুনে কচু পাতার থালাটি তার বাড়িটা বনের সব থেকে সুন্দর আর উঁচু বাড়িতে পরিণত করে। টুনি সেখানে অনেক সুখেই দিন কাটাতে থাকে। কিন্তু হঠাৎ একদিন বনে অনেক জোরে বৃষ্টি আর বাতাস শুরু হয়ে যায়। বৃষ্টির কারণে বনে বন্যার সৃষ্টি হয়। প্রচুর বন্যার কারণে বনের সব পাখিদের বাসা ভেঙে যায় আর সব বাড়িঘর তলিয়ে যেতে থাকে। বনের সবাই একটু আশ্রয়ের জন্য এদিক সেদিক ছোটাছুটি করে। অবশেষে তারা সবাই একটা বাড়ি দেখতে পায় আর তারা সবাই মিলে সেখানে যায়। গিয়ে দেখে সেটা টুনির বাড়ি। টুনি মা, আমাকে একটু তোর বাড়িতে আশ্রয় দিবি? আমাদের সবার বাড়ি ভেঙে গেছে রে মা। কি বলছো কি? এটা তো একটা নিশু বংশের বাড়ি, এখানে থাকলে তো তোমরা অপবিত্র হয়ে যাবে, বুঝেছো? মা রে, এভাবে বলিস না মা। আর এভাবে বলে তুই আমাদেরকে তাড়িয়ে দিস না রে মা। আমাদের ভুল হয়েছে, তুই আমাদেরকে ক্ষমা করে দে। টুনি তাদের সবার এমন কান্না দেখে সবাইকে তার বাড়িতে আশ্রয় দেয়। এরপর থেকে বনের কেউই আর কাউকে ছোট বংশের বলে অসম্মান করতো না।